নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি চলে এসেছি গল্প শোনাবো বলে। ঝিমলির সাথে রহস্য গল্প। আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। এই সপ্তাহটাই বিশেষ দিনে পরিপূর্ণ। কিস ডে, হাগ ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, এই ভালোবাসার দিনে একটা ভালোবাসার গল্প শোনা যাক। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভল্লু সর্দার। প্রথমেই স্বীকার করতে হবে যে ভল্লুর বয়স 6 বছর। তার কাজকর্ম দেখে এই বিষয়ে অবশ্য সন্দেহ হতে পারে, কিন্তু সন্দেহ করলে চলবে না। আমরা তার ঠিকুজি কুষ্টির সঙ্গে অতি পরিচিত। ভল্লুর জীবনযাত্রাও আশা করা যায় আরো কয়েক বছর অল্প স্বল্প দুষ্টুমি করে অপেক্ষাকৃত বৈচিত্র্যহীনভাবেই কেটে যেত। কিন্তু হঠাৎ একদিন বায়োস্কোপ দেখতে গিয়ে সব উল্টোপাল্টা হয়ে গেল। সে অপূর্ব কয়েকটি আইডিয়া নিয়ে বায়োস্কোপ থেকে ফিরে এলো। প্রধান আইডিয়া, সে নিজে একজন দুর্দান্ত ডাকাতের সর্দার। যেমন তেমন সর্দার নয়, একদিকে যেমন দুর্ধর্ষ বীর, অন্যদিকে তেমনি ন্যায়পরায়ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন করাই তার ধর্ম। যদিও তার একজোড়া ভয়ঙ্কর গোঁফ নেই, এই এক অসুবিধে, কিন্তু ভেবে দেখতে গেলে গোঁফ ডাকাতের সর্দারের একটা অপরিহার্য অঙ্গ নয়। কারণ দারোয়ান ছেদি সিংয়ের গোঁফ তো আছেই, উপরন্তু গালপাট্টা আছে, কিন্তু তবু তাকে কোনোদিন দুষ্টের দমন অথবা শিষ্টের পালন করতে দেখা যায়নি। আসল কথা, আচরণ ডাকাত সর্দারের মতো হওয়া চাই, গোঁফ না থাকলেও কিছু আসে যায় না। কিন্তু সর্দার হতে গেলে ডাকাতের দল চাই। বায়োস্কোপে সর্দারের প্রকাণ্ড দল ছিল। তারা হুকুম পাওয়া মাত্র নানা রকম অসম সাহসিক কাজ করে ফেলত। অত্যাচারী জমিদারের বাড়ি লুট করে তাকে গাছের ডালে একেবারে লটকে দিত। ভল্লুর সেরকম দল কোথায়? অনুগত অনুচরের মধ্যে 3 বছরের অনুজা লিলি, মানে বোন। আরেকটি নিলে কুকুর ছানা গামা। অদূর ভবিষ্যতে এই কুকুর ছানাটা যে মহা শক্তিশালী হয়ে উঠবে, এই আশায় তার ওই রকম নামকরণ করা হয়েছে। এই দুজনেই ভল্লুর একান্ত অনুগত বটে, কিন্তু আদেশ পাওয়া মাত্র কোনো অসম সাহসের কাজ করবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। একবার একটা হুলো বেড়ালকে আক্রমণ করার জন্য ভল্লু গামাকে অনেকভাবে উত্তেজিত করেছিল, কিন্তু গামা কিছুতেই রাজি হয়নি। বরঞ্চ ভীষণ কাতরভাবে তার লেজটাকে গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেছিল। আর লিলি, সে তো একে মেয়ে, তার উপর আবার দৌড়তে পারে না, দৌড়তে গেলেই পড়ে যায়, তাকে দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু এত বাধা বিপত্তি সত্ত্বেও ভল্লুর কিন্তু উৎসাহ নষ্ট হলো না। অনুচর না থাকে না থাক, সে নিঃসঙ্গভাবে সর্দার হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে সে একলাই যাবে। বায়োস্কোপেও তো ডাকাত সর্দার একা একাই দুর্গের বড় বড় পাঁচিল লঙ্ঘন করে বন্দিনী তরুণীকে উদ্ধার করেছিল। সে যাই হোক, কিন্তু সর্দার হয়ে গেলে সে কোন কোন দুষ্টের দমন করবে? কারণ শিষ্টের পালন পরে করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু দুষ্টের দমন প্রথমেই করা দরকার। প্রথমেই তার মাস্টার মশাইয়ের কথা মনে পড়ল। দুষ্টু লোক বলতে যা কিছু বোঝায় শব্দ সেই মাস্টার মশাইয়ের মধ্যে আছে। ভোর হতে না হতেই তিনি এসে হাজির হন। পড়ার বইয়ের প্রতি ভল্লুর ভালোবাসা কিছু কম, বিশেষ করে অঙ্কে সে একেবারে কাঁচা। তাই সেই পরবর্তী 2 ঘন্টা ধরে যে দারুণ অত্যাচার উৎপীড়ন ভল্লুর উপর চলতে থাকে সেটা বলাই বাহুল্য। এত বড় অত্যাচারীকে শাসন করা ডাকাত সর্দারের প্রথম কর্তব্য। কিন্তু ভেবে চিনতে ভল্লু মাস্টার মশাইয়ের চিন্তা ছেড়ে দিল। তার চেহারা এতটা নিরেট আর দৈর্ঘ্য প্রস্থ এত বিশাল যে টিনের তরবারি দিয়ে তার মুন্ড কেটে নেওয়া একেবারে অসম্ভব।
তারপর তাকে দড়ি দিয়ে বেঁধে গাছের ডালে ফাঁসি দেওয়াও ভল্লুর সাধ্যের মধ্যে নয়। দুঃখিতভাবে ভল্লু তাকে অব্যাহতি দিল। আর শাস্তিযোগ্য কে আছে? ছেদি সিং দারোয়ান। ভল্লু মনে মনে মাথা নাড়ল। ছেদি সিং এর চেহারাটা দুশ্মনের মতো বটে, কিন্তু কেবলমাত্র চেহারা দেখে তার বিচার করলে অন্যায় হবে। সে প্রায় পেয়ারা, কুল, কামরাঙা পেড়ে নিয়ে এসে চুপি চুপি ভল্লুকে খাওয়ায়, মাঝে মাঝে কাঁধে চড়িয়ে বেড়াতে নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় কোলের কাছে বসিয়ে অতি অদ্ভুত রোমাঞ্চকর সমস্ত কাহিনী বলে। শুনতে শুনতে তন্ময় হয়ে যেতে হয়। না, ছেদি সিং দারোয়ানকে পাপিষ্ঠ দুষ্কৃতকারীর পর্যায়ে ফেলা যায় না। তবে তবে আর কে আছে? বাবা। ভল্লু অনেকক্ষণ গালে হাত দিয়ে চিন্তা করলো। অভাবে পড়লে বাবাকে পাপিষ্ঠ বলে ধরা যেতে পারে, কিন্তু প্রকৃতভাবে ভাবলে বাবা লোকটা নেহাত মন্দ নয়। মারধর তিনি একেবারেই করেন না, নিজের লেখাপড়া নিয়ে সব সময় ব্যস্ত থাকেন। যদিও লেখাপড়া করা পাপিষ্ঠের লক্ষণ কিনা সেটাও বিবেচনার বিষয়। উপরন্তু ভল্লুর মায়ের সঙ্গে তার বিশেষ সদ্ভাব আছে বলেই মনে হয়। প্রায় তাদের মধ্যে হাসাহাসি এবং অন্তরঙ্গের মতো কথাবার্তা হয়ে থাকে, ভল্লু সেটা লক্ষ্য করেছে। আবার মাঝে মাঝে দুজনের মধ্যে ঝগড়াও হয়। তখন ভল্লুর মা চোখে আঁচল দিয়ে অস্পষ্ট ভাঙা গলায় কি বলতে থাকেন তার বেশিরভাগই বোঝা যায় না, এবং বাবা মুখ ভারী করে ধীরে ধীরে এমন দু একটি বাক্যবান প্রয়োগ করেন যে মায়ের কান্না আরও বেড়ে যায়। তারপর ঝগড়া থেমে গেলে বাবা আড়ালে মাকে অনেক আদর ও খোসামত করছেন, এটাও ভল্লুর চোখ এড়ায়নি। এক্ষেত্রে কি করা যায়? ভল্লু বড্ড দ্বিধায় পড়ল। বাবাকে মনের থেকে বদলোক বলা চলে না, অথচ তাকে বাদ দিলে আর শাস্তি দেবার লোক কোথায়? তবে কি কেবলমাত্র দুষ্টু লোকের অভাবেই একজন মহাপ্রাণ ডাকাত সর্দারের জীবন ব্যর্থ হয়ে যাবে? মুন্ড কেটে ফেলবার মতো লোকই যদি পৃথিবীতে না থাকে, তবে ডাকাত হয়ে লাভ কি? শীতের দুপুরে চিলেকোঠায় একাকী বসে ভল্লু এরকম গভীর চিন্তায় মগ্ন ছিল। এবার সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এই নিষ্কর্মার মতো জীবন তার আর ভালো লাগছিল না। একটা কিছু করতে হবে। যদি একান্তই পাষণ্ড লোক না পাওয়া যায়। ভল্লু দোতলায় নেমে এলো। কেউ কোথাও নেই, সারা বাড়ি নিস্তব্ধ। মা বোধহয় লিলিকে ঘুম পাড়িয়ে নিজেও একটু শুয়েছেন। ভল্লু মার ঘর অতিক্রম করে চুপি চুপি কাকিমার ঘরে উঁকি দিল। দেখলো কাকিমা খাটের উপর বুকের তলায় বালিশ দিয়ে শুয়ে হাতের উপর চিবুক রেখে উদাস চোখে জানলার বাইরে তাকিয়ে আছেন। এই ঘরটা কাকিমার শোবার ঘর বটে, কিন্তু ব্যাপার গতিকে ভল্লুরও শোয়ার ঘর হয়ে গেছে। আগে ভল্লু মার কাছে শুতো, এই ঘরটা ছিল কাকার। মাস দেড়েক আগে কাকার বিয়ে হলো। তারপর কি একটা গন্ডগোল হয়ে গেল, ফলে কাকা নিজের ঘর ছেড়ে বাইরের ঘরে আশ্রয় নিলেন এবং নবপরিণীতা কাকিমা তার ঘর দখল করলেন। ভল্লু বোধহয় কাকিমার রক্ষক হিসেবেই তার শয্যায় শুতে লাগলো। সুতরাং কাকিমার এই শোবার ঘরটাকে ভল্লুর শোবার ঘর বলা যেতেই পারে। এই ঘরেই তার যাবতীয় খেলার উপকরণ এবং অস্ত্র শস্ত্র লুকানো ছিল। ডাকাত সর্দারের প্রধান অস্ত্র হচ্ছে একটা টিনের তরবারি, সেটাও এই ঘরের খাটের নিচেই থাকে। তরবারিটা বাড়ি শুদ্ধ লোকের চক্ষুশূল। সকলেরই আশঙ্কা ভল্লু ওই তরোয়াল দিয়ে কখন কার চোখে খোঁচা দেবে, তাই ভল্লু সেটাকে অতি সঙ্গোপনে খাটের নিচে কম্বল চাপা দিয়ে লুকিয়ে রেখেছে। ভল্লু কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল, তারপর নিস্তব্ধে পা টিপে টিপে ঢুকলো। কাকিমার মাথার কাপড় খোলা, তার খোঁপার সোনার শিকলে বাঁধা কাঁটাগুলো ভল্লু দেখতে পেল। কিন্তু কাকিমার উদাস দৃষ্টি জানলার বাইরে প্রসারিত। কি জানি কি ভাবছেন। তিনি ভল্লুর আগমন জানতে পারলেন না। সাবধানে ভল্লু খাটের তলায় ঢুকলো, কিন্তু তার তরোয়াল কম্বলের ভেতর থেকে বার করতে গিয়ে ঠং করে একটু শব্দ হয়ে গেল। কাকিমা চমকে উঠে বললেন, কে রে, ভল্লু বুঝি? খাটের তলায় কি করছিস? ধরা পড়ে গিয়ে ভল্লু বলল,
কিচ্ছু না। তারপর তরোয়াল হাতে খাটের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। ডাকাত সর্দারকে কাকিমার সামনে হামাগুড়ি দিতে হলো বলে ভল্লু মনে মনে একটু ক্ষুব্ধ হলো, কিন্তু বাইরে গর্বিত গাম্ভীর্য অবলম্বন করে বীরের মতো ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর সে স্তম্ভিত হয়ে দেখল কাকিমার সুন্দর চোখ দুটিতে জল টলটল করছে। কাকিমা চট করে আঁচলে চোখ মুছে ফেলে বলল, কি করছিলি? কিচ্ছু না। কাকিমার মুখের উপর গোল গোল চোখের দৃষ্টি রেখে বলল, তুমি কাঁদছো কেন? কাকিমা লজ্জিতভাবে মুখখানাকে আর একবার আঁচল দিয়ে মুছে বললেন, কই কাঁদছি, তুই সারা দুপুর রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তো, আয় আমার কাছে এসে শো। না। ভল্লুর কৌতূহল তখনও দূরে যায়নি। সে আবার জিজ্ঞেস করলো, কাঁদছিলে কেন, বলো না, খিদে পেয়েছে বুঝি? মেয়েদের যে খিদে পেলেই কাঁদে সেটা সে লিলিকে দেখেই বুঝতে পেরেছে। কাকিমা বললেন, দূর। তবে? কিচ্ছু না, তুই তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছিস, আয় আমার কাছে আয়। না, আমি যাচ্ছি একটা কাজ করতে, বলে ভল্লু দরজার দিকে পা বাড়ালো। কাকিমা তাকে ডাকলেন, ভল্লু শুনে যা একটা কথা। ভল্লু অনিশ্চিতভাবে ফিরে দাঁড়ালো। কি বলছো? কাছে আয়। ভল্লু সন্দিগ্ধভাবে কাকিমাকে দেখতে লাগলো। তাকে ধরে বিছানায় শুয়ে রাখার মতলব নেই তো তার? না, কাকিমা ভালো লোক, তিনি কখনোই এরকম নির্দয় ব্যবহার করবেন না। ভল্লু কাছে এসে অধীরভাবে বলল, কি? কাকিমার মুখ একটু লাল হলো। তিনি ভল্লুর হাত ধরে তাকে খুব কাছে টেনে আনলেন। তারপর প্রায় তার কানে কানে বললেন, তোর কাকা কোথায় রে? ভল্লু তাচ্ছিল্য ভরে বলল, জানি না, বোধহয় নিচে আছেন। কাকিমা আরো নিচু স্বরে বললেন, দেখে এসে আমায় বলতে পারবি? কাউকে কিছু বলিস না, শুধু দেখে আসবি। আচ্ছা, বলে ভল্লু চলে গেল। এই সামান্য বিষয়ে এত গোপনীয়তার কি আছে সে বুঝতে পারল না। নিচে নেমে ভল্লু বাইরের দিকে চলল। বাইরের একটা ঘরে তক্তপোষের উপর ফরাস পাতা, তার উপর চিত হয়ে শুয়ে কাকা বৈরাগ্যপূর্ণ চোখে কড়িকাঠের দিকে তাকিয়ে আছেন। ভল্লু দু একবার ঘরের সামনে দিয়ে যাতায়াত করলো, কিন্তু কাকার ধ্যান ভঙ্গ হলো না। তখন ভল্লু কাকিমাকে খবরটা দিয়ে আসবে ভাবছে, এমন সময় তার কুকুর গামা কোত্থেকে ছুটে এসে তাকে ঘিরে লাফাতে লাগলো এবং করুণ অপরিণত কণ্ঠে ঘেউ ঘেউ করে আনন্দ জ্ঞাপন করতে লাগলো। গামার বয়স 3 মাস। তার চেহারা খুব রোগা এবং দুর্বল। সে যে কালক্রমে ভয়ঙ্কর তেজস্বী বিলিতি কুকুর হয়ে দাঁড়াবে এই বিষয়ে কেবল ভল্লুর মনে কোনো সংশয় ছিল না। গামার গলায় একটা বকলস কিনে দেবার জন্য সে সকলের কাছে জনে জনে মিনতি করেছিল, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করেনি। গামার চেঁচামেচিতে কাকার বিরক্তপূর্ণ চোখ কড়িকাঠ থেকে নেমে ভল্লুর দিকে নিবদ্ধ হলো। ভল্লু তাড়াতাড়ি গামাকে নিয়ে সরে গেল। গামা অনেকক্ষণ পর তার প্রভুর সাক্ষাৎ পেয়েছে। তার ক্ষীণ শরীরে যেন আর আনন্দ ধরে না। সে একবার বাগানের দিকে ছুটে যাচ্ছে, আবার ফিরে এসে ভল্লুর পায়ের উপর থাবা রেখে সগ্রহে তার মুখের দিকে তাকাচ্ছে। তার মনের ভাবটা এরকম, চলো না বাগানে যাই, এমন দুপুরবেলা ঘরের মধ্যে বন্ধ থাকতে তোমার ভালো লাগছে, চলো চলো বাগানে কেমন ছুটোছুটি করবো। ভল্লু একটু ইতস্তত করলো, কিন্তু শেষ পর্যন্ত গামার আমন্ত্রণ অবহেলা করতে আর পারল না। কাকিমাকে কাকার খবর পরে দিলেও চলবে, এত তাড়াতাড়ি বাকি। বিশেষ করে কাকা তো কিছুই করছেন না, কেবল চিত হয়ে শুয়ে আছেন। এই খবর 2 ঘন্টা পরে দিলেও কোনো ক্ষতি হবে না। ভল্লু গামাকে নিয়ে বাগানে চলল। বাড়ির সংলগ্ন বাগানটা বেশ বিস্তৃত, মাঝে মাঝে আম, লিচু, গোলাপজাম গাছ, বাকিটা ফুলের গাছে ভরা। বর্তমানে বিলিতি মৌসুমি ফুলের শোভা বাগান আলো করে রেখেছে। কোথাও একরাশ পপি উগ্র রূপের ছটায় মৌমাছিদের আকর্ষণ করে নিচ্ছে। ওদিকে সুইট পির ঝাড় পরস্পর জড়াজড়ি করে সহস্র ফুলের প্রজাপতি ফুটিয়ে রেখেছে। জায়গায় জায়গায় 2-1টা চন্দ্রমল্লিকা কোঁকড়া মাথা দুলিয়ে নিষ্কলঙ্ক শুভ্র হাসি হাসছে।
কিন্তু উদ্যান শোভার দিকে ভল্লুর দৃষ্টি নেই। তার হাতে তরোয়াল, পিছনে তার ভক্ত অনুচর। সে খুঁজছে অ্যাডভেঞ্চার। কিন্তু হায়, এই ফুলের মরুভূমিতে অ্যাডভেঞ্চার কোথায়? সে বিমর্ষভাবে কয়েকটা ডালিয়া ফুলের পাপড়ি ছিঁড়ে চারদিকে ছড়িয়ে দিল। কিন্তু ভীষণ ইচ্ছা থাকলেও জগতে কোনো জিনিসই দুষ্প্রাপ্য হয় না। শত্রু অচিরাত এসে দেখা দেয়। অবশ্য কল্পনার জোর থাকা চাই। ভল্লু শত্রুর খোঁজে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা চন্দ্রমল্লিকা গাছের সামনে এসে উপস্থিত হলো। গাঢ় লাল রঙের চন্দ্রমল্লিকা একটা কঞ্চির ঠেকনোতে ভর দিয়ে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভল্লু কল্পনার চোখে দেখতে পেল, এ চন্দ্রমল্লিকা নয়, মহাপাপিষ্ঠ জমিদার। এর অত্যাচারে বাগানের অন্য সমস্ত ফুল ভয়ে জড়সড় হয়ে আছে। এর রক্তচক্ষুর সামনে অদূরে ওই ভুলুণ্ঠিতা পরটুলাক্কার ফুলটি বন্দিনী তরুণীর মতো ম্রিয়মাণ হয়ে পড়েছে। উত্তেজনায় ভল্লুর চোখ জল জল করে জ্বলতে লাগলো। সে পায়তারা করে একবার শত্রুর চারদিকে প্রদক্ষিণ করলো। তারপর আস্ফালন করে কঠোর স্বরে বলল, ওরে নরাধম। উত্তেজিত হলে ভল্লুর উচ্চারণ কিছু বিকৃত হয়ে পড়ে। নরাধম কোনো জবাব দিল না, কেবল আরক্ত চোখে তাকিয়ে রইল। গামা উৎসাহিত ভাবে বলল, ভুক ভুক। ভল্লু আস্ফালন করে বলল, ওরে নরাধম, তুই জানিস আমি কে? আমি ভল্লু সর্দার, তোর জম। এত বড় দুঃসংবাদেও নরাধম বিন্দুমাত্র বিচলিত হলো না। ভল্লু তখন গর্জন করে বলল, পাজি উল্লুক গাধা, এই তোর মুন্ডু কেটে ফেললুম বলে সবেগে তরোয়াল চালিয়ে দিল। দুর্বিনীত নরাধমের মুন্ডু কেটে মাটিতে পড়ে গেল। ভল্লু! হঠাৎ পেছন থেকে গুরুগম্ভীর ডাক শুনে ভল্লুর খাত্র তেজের উত্তাপ এক মুহূর্তে নিভে গেল। সে সভয়ে ঘাড় বেঁকিয়ে দেখল কাকা। কাকার বৈরাগ্যপূর্ণ কপালে বৈশাখীর মেঘের মতো ভ্রুকুটি। তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন। গামা কাকার আসার সাড়া পেয়েই কাপুরুষের মতো আগেই সরে পড়েছে। উপায় থাকলে ভল্লুও সরত, কিন্তু কাকা এত কাছে এসে পড়েছেন যে পালানোর চেষ্টা বৃথা। কাল বৈশাখীর ঝড়টা তার মাথার উপর দিয়েই যাবে। কাকা এসে উপস্থিত হলেন। ভল্লুর কান ধরে বললেন, এ কি করেছিস? ভল্লুর মুখ দিয়ে আর কথা বেরোল না। বাগানের ফুল ছেঁড়া বারণ, এ কথা সে বরাবরই জানে এবং সাধ্যমতো সেই নিষেধ সে মেনে এসেছে এতদিন। তবে যে আজ কোন দুর্দান্ত কর্তব্যের তাড়নায় ওই ফুলটাকে সে বৃন্তচ্যুত করেছে, সেটা কি আর কাকাকে বোঝানো যাবে? ফুলটা যে ফুল নয়, একটা মহাপাপিষ্ট নরাধম, এ কথা কাকা বুঝবেন কি? সকলের কল্পনা শক্তি সমান নয়। ভল্লু জানতো কাকা বুঝবেন না। কাকার মধ্যে কোনো রসকস নেই, তার থেকে চুপচাপ থাকাই ভালো। ভল্লু নীরব রইল। কাকা ভল্লুর হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে বললেন, কেন ফুল ছিঁড়লি? ভল্লু এবারেও জবাব দিল না। কাকা তখন তার কান ছেড়ে চুলের মুঠি ধরলেন, সজোরে নাড়া দিয়ে বললেন, পাজি উল্লুক গাধা, কতবার তোকে বারণ করেছি বাগানের ফুলে হাত দিবি না, কেন ছিঁড়লি বল? বারবার একই প্রশ্নে ভল্লু উত্তপ্ত হয়ে উঠল। তার উপর চুলের যন্ত্রণা। কাকার বজ্র মুষ্টি ক্রমে ক্রমে যেরকম দৃঢ়তর হচ্ছে, হয়তো শেষ পর্যন্ত চুলগুলো তার মুঠোর মধ্যেই থেকে যাবে। অথচ ভাবগতিক দেখে মনে হচ্ছে একটা কোনো উত্তর না পেলে কাকা শান্ত হবে না। যন্ত্রণা ও উগ্র প্রয়োজনের তাড়নায় ভল্লুর মাথায় একটা বুদ্ধি গজালো। সে সজল চোখে চিঁচি করে বলল, কাকিমার জন্য ফুল তুলেছি। ইন্দ্রজালের মতো কাজ হলো। সচকিত ভাবে কাকা চুল ছেড়ে দিলেন। হতবুদ্ধির মতো বললেন, কি বললি? এতটা বললেও আশা করেনি, কিন্তু যে পথে সুফল পাওয়া গেছে সেই পথে চলাই ভালো। সে আবার বলল, কাকিমার জন্য ফুল তুলেছি বলে ভূপতিত ফুলটা সযত্নে তুলে নিল। তারপর আবার আরম্ভ করলো, কাকিমা বললেন। কি বললেন? কাকার জেরায় পড়ার ইচ্ছা ভল্লুর আদৌ ছিল না, বিশেষত মোকাবিলায় মিথ্যে ধরা পড়ার সম্ভাবনা যখন সম্পূর্ণরূপেই রয়েছে। বয়স্ক লোকেদের একটা মহৎ দোষ, তারা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্য না পেলেই রেগে যায়।
কল্পনা বলে যে একটা ঐশী শক্তি মাথার মধ্যে নিহিত আছে, তার সদ্ব্যবহার করতে চায় না। ভল্লু কাকার প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কাকিমা বড্ড ফুল ভালোবাসেন, রোজ খোঁপায় 3-5টা ফুল পড়েন। কাকা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আর বিলম্ব করা অনুচিত বুঝে ভল্লু তাড়াতাড়ি করে চলে যেতে গেল। কাকা ডাকলেন, ভল্লু শোন। ভল্লু খানিক দূরে গেছে, সেখান থেকে ঘাড় বাঁকিয়ে বলল, আর কাকিমা তোমায় ডাকছিলেন, তুমি কোথায় আছে দেখতে বললেন। বলে তার ছোট্ট ছোট্ট পা দুটো তাড়াতাড়ি করে চালনা করে সে সেখান থেকে পালালো। বাগানের নৈরাত কোণে একটা বড় আম গাছের নিচের ডালে ভল্লুর স্থায়ী আড্ডা ছিল। মোটা ডালটা মাটির সমান্তরালে কাণ্ড থেকে বেরিয়ে গেছিল। তার ডগার দিকে বসে দোল দিলে ডালটি একটু একটু দুলত। এই ডালে ঘন পল্লবিত ডগায় বসে একটা বড় রকমের দোল দিয়ে বিক্ষুব্ধ চিত্ত ভল্লু ভাবতে আরম্ভ করলো। গামা এতক্ষণ নিরুদ্দেশ ছিল, এখন যেন কিছুই হয়নি এরকম ভাবে ল্যাজ নাড়তে নাড়তে গাছের তলায় এসে বসলো। ভল্লু একবার ভর্ৎসনাপূর্ণ চোখে তার দিকে তাকালো। অনুচরের ভীরুতা তার মনে দারুণ আঘাত করেছে। তারপর সে আবার ভাবতে শুরু করলো। প্রদীপের নিচেই অন্ধকার। দুষ্টের দমনব্রত গ্রহণ করে ভল্লু চারদিকে দুষ্টু লোক খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দুষ্টু অত্যাচারী দুর্বৃত্ত বলতে যা কিছু বোঝায় তার মূর্তিমান বিগ্রহ ভল্লুর সামনে হাজির রয়েছে। এতক্ষণ এটা সে দেখতে পায়নি কেন? কাকার মতো মহা পাপিষ্ঠ নরাধম পৃথিবী খুঁজে আর কোথায় পাওয়া যাবে? শুধু আজকের এই ঘটনার জন্য নয়, কাকা যে একজন ভীষণ পাষণ্ড সেটা তার অনেকদিন আগেই জানা উচিত ছিল। প্রথমত তিনি ডাক্তার। ডাক্তারেরা যে জাতিবর্ণ নির্বিশেষে বদলোক এ কথা শিশু সমাজে কে না জানে, লিলি পর্যন্ত জানে। ভল্লুর সামান্য একটু পেটের অসুখ হতে না হতে কাকা তার সমস্ত প্রিয় খাবার বন্ধ করে এবং এমন কটু তিক্ত কষা ওষুধ এবং পথ্যের ব্যবস্থা করেন, সে কথা ভাবলেই অন্নপ্রাশনের ভাত উঠে আসে। তার উপর তিনি একজন কঠোর ব্রহ্মচারী। মাথায় একটা ছোট্ট ঠিকই আছে। ভোর 5টা বাজতে না বাজতে তিনি শয্যা ত্যাগ করে উঠে স্নান করেন। তারপর ঠাকুর ঘরে ঢুকে এমন জোরে জোরে কাঁসর ঘন্টা বাজাতে আরম্ভ করেন যে পাড়ার ত্রিসীমানার মধ্যে আর কারো ঘুমানোর কোনো উপায় থাকে না। শুধু তাই নয়, নবপরিণীতা কাকিমার সঙ্গে তাঁর দুর্ব্যবহার স্মরণ করলেও তাঁর নৈতিক দুর্গতি সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। বিয়ের আগে বাড়ি শুদ্ধ লোকের সঙ্গে কাকার কথা কাটাকাটি বকাবকি চলেছিল, এই কথা ভল্লুর বেশ মনে আছে। যাই হোক, শেষ পর্যন্ত কাকা হাঁড়ির মতো মুখ করে বিয়ে করতে গেলেন। কিন্তু বিয়ে করে এসে তিনি অন্দরমহলের সংস্রব একেবারে ত্যাগ করেছেন। এই নিয়ে বাড়ির ভেতরে অশান্তির শেষ নেই। ভল্লুর মার সঙ্গে কাকার প্রায় বাগবিতণ্ডা হয়। কাকা বায়োস্কোপের দুষ্ট জমিদারের মতো তির্যক হাসি হেসে বলেন, আমি তো আগেই বলে দিয়েছিলুম। অথচ কাকিমা অতিশয় ভালো লোক। এতদিন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে ভল্লু সেটা বুঝতে একটুও বাকি নেই। লজেন্সুস কেনার জন্য পয়সার প্রয়োজন হলে তিনি চুপি চুপি তাকে পয়সা দেন। এমনকি চোরাই মাল তার কাছে গচ্ছিত রাখলে তিনি কাকেও বলে দেন না। একবার কতগুলো ডাঁসা কুল ও খানিকটা কাসুন্দি চুরি করে ভল্লু কাকিমার জিম্মায় রেখেছিল। তিনি সমস্ত কুল এবং কাসুন্দি যথা সময় তাকে ফেরত দিয়েছিলেন। একটা কুল বা এক বিন্দু কাসুন্দিও তিনি আত্মসাৎ করেননি। এরকম গুণবতী নারী আজকালকার দিনে কোথাও পাওয়া যায়? অন্তত ভল্লুর জানাশোনার মধ্যে এমন তো আর দ্বিতীয়টি নেই। এ হেন কাকিমাকে কাকা অবহেলা করেন। শুধু অবহেলা করলে ক্ষতি ছিল না, তার উপর তিনি যে কাকিমার উপর অন্যায় উৎপীড়ন করে থাকেন সেটাও সহজেই বোঝা যায়। আগে 2-1 কাকিমাকে বালিশে মুখ মুজে ফুপিয়ে কাঁদতে শুনে ভল্লুর ঘুম ভেঙে গিয়েছিল। আজ সে কাকিমার চোখে জল দেখেছে। এসব কি মিছিমিছি? ভল্লুর দৃঢ় ধারণা জন্মালো, কাকা সুবিধে পেলেই এসে কাকিমার কান মোলে চুল ধরে ঝাঁকানি দিয়ে যান, না হলে কাকিমা অকারণ কাঁদবেন কেন? যে দিক দিয়েই দেখা যাক, কাকার মতো দুর্নীতিপরায়ণ দমনযোগ্য ব্যক্তি আর নেই। কিন্তু দমন করার উপায় কি? দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া বা তরবারি দিয়ে মুন্ডচ্ছেদ সম্ভব নয়। সে চেষ্টা করতে গেলে ভল্লুর জীবনের সুখ শান্তি চিরতরে নষ্ট হয়ে যাবে।
ক্রুদ্ধ কাকা হয়তো ভল্লুকে চিরজীবন ধরে ভাত ডালের পরিবর্তে গাঁদালের ঝোল আর বোতলের সুতিক্ত ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন। সুতরাং সেটাতে কাজ নেই। ভলু অনেকক্ষণ মুখটা কুঁচকে চিন্তা করলো, কিন্তু কাকাকে জব্দ করার কোনো সহজ পন্থা সে আবিষ্কার করতে পারল না। তখন সে ডাল থেকে নেমে চিন্তাকুল মনে ধীরে ধীরে বাড়ির দিকে চলল। গামা এতক্ষণ গাছের তলায় লম্বমান হয়ে নিদ্রাসুখ উপভোগ করছিল, এখন উঠে ডন ফেলার ভঙ্গিতে আলস্য ভেঙে প্রভুর অনুগামী হলো। চন্দ্রমল্লিকা ফুলটা এতক্ষণ ভল্লুর হাতেই ছিল। অন্যমনস্কভাবে সে তার গোটা কয়েক পাপড়ি ছিঁড়ে ফেলেছিল, তবুও ফুলের সৌষ্ঠব একেবারে নষ্ট হয়নি। বাড়িতে পৌঁছে ভল্লু কিছুক্ষণ বিরাগপূর্ণ নেত্রে তার দিকে তাকিয়ে রইল। তারপর অনিচ্ছা ভরে কাকিমার ঘরের উদ্দেশ্যে চলল। বাড়ি তখনও নিঃশব্দ, বিশ্রামকারীরা বিশ্রাম করছে। কাকিমার দরজার কাছে পৌঁছে ভল্লু থমকে দাঁড়ালো। কাকার কণ্ঠস্বর। কাকা চাপা অথচ উদাস স্বরে কথা বলছেন। ভল্লু দরজার বাইরে দেওয়ালির সঙ্গে একেবারে সেঁটে গিয়ে শুনতে লাগলো। কাকা বলছেন, সংসারে আমার রুচি নেই, আমি একলা থাকতে চাই। ছেলেবেলা থেকেই আমার প্রতিজ্ঞা স্ত্রীলোকের সংসর্গে আসবো না, কারণ দেখেছি যারা স্ত্রীর প্রলোভনে পড়ে সংসারে জড়িয়ে পড়েছে তাদের দ্বারা আর কোনো বড় কাজ হয় না। কাকা চুপ করলেন। কিছুক্ষণ পরে কাকিমার অশ্রুরুদ্ধ অস্পষ্ট কণ্ঠ শোনা গেল, তবে বিয়ে করেছিলে কেন? দাদার বৌদির কথা এড়াতে পারলাম না, তাই বিয়ে করতে হয়েছে। তাদের সঙ্গে এই শর্ত হয়েছিল যে বিয়ে করেই আমি খালাস, তারপর আমার আর কোনো দায়িত্ব থাকবে না। কিন্তু এখন দেখছি তাঁরা আমায় ঠকিয়েছেন, শর্তের কথা তাদের মনে নেই। কিন্তু সে যাক, একটা কথা তোমায় বলে দিই, মনে রেখো, আমার কাছে তোমার কোনো দিন কিছুর প্রয়োজন হবে না, সুতরাং আমাকে ডাকাডাকি করে মিছে উত্ত্যক্ত করো না। আমি তো তোমাকে ডাকিনি। ভল্লু দেখলো এবার তার স্থান ত্যাগ করবার সময় উপস্থিত হয়েছে। সে ধীরে ধীরে সেখান থেকে নিচে চলে গেল। তার সামান্য একটা কথার সূত্র ধরে কাকা কাকিমাকে বকাঝকা করছেন। এখনই হয়তো সাক্ষী দেবার জন্য তার তলব হবে। কাকার মতো দুর্জনের নিকট থেকে দূরে থাকাই নিরাপদ। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভল্লু শুনতে পেল তার মা নিজের ঘর থেকে বেরিয়ে কাকাকে উদ্দেশ্য করে বিস্ময়োৎফুল্ল স্বরে বলছেন, ও মা, এ কি সন্ন্যাসী ঠাকুর একেবারে বউয়ের ঘরে ঢুকে পড়েছে যে। নিচে নেমে ভল্লু দেখলো বাড়ির ঝি বামা ভীষণ চেঁচামেচি শুরু করে দিয়েছে এবং একগোছা ঝাঁটা নিয়ে গামাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। তার কথা থেকে ভল্লু বুঝলো যে বামা ভাড়ার ঘরের দাওয়ায় রৌদ্রে শুয়ে হাঁ করে ঘুমোচ্ছিল। গামা গিয়ে সস্নেহে তার মুখের ভিতরে জিভ ঢুকিয়ে তার আলজিভ চেটে দিয়েছে। বামা গামার উদ্দেশ্যে যেসব বিশেষণ নিক্ষেপ করছিল তা শুনলে কুকুরের কর্ণেন্দ্রিয় লাল হয়ে উঠবে। ভল্লু নিঃশব্দে গামাকে খুঁজতে আরম্ভ করলো। বামার আলজিভ চেটে নিয়ে যে গামার অন্যায় হয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু তবু সব দোষ কি গামার? বামা হাঁ করে ঘুমোয় কেন? আর গামার গলার একটা বকলস থাকলে তো এমন ব্যাপার ঘটতে পারতো না। গামাকে তখন স্বচ্ছন্দে বেঁধে রাখা চলতো। দোষ গামার নয়, দোষ বাড়ির লোকের। তারা একটা বকলস কিনে দেয়নি কেন? খুঁজতে খুঁজতে বাইরের ঘরে কাকার তক্তপোষের তলায় ভল্লু গামাকে আবিষ্কার করলো। গামা নিদ্রার ভান করে একটা চোখ একটু খুলে মিটিমিটি দেখছে। ভল্লুকে দেখে বেরিয়ে আসলো। ভল্লু গামার কান মলে দিয়ে চাপা তর্জনে বলল, পাজি কোথাকার, বামার মুখ এটো করে দিয়েছিস কেন? গামা বিনীতভাবে ল্যাজ নেড়ে তার অপরাধ স্বীকার করলো। ভল্লু বলল, মজা দেখাচ্ছি, দাঁড়াও, এবার থেকে তোমায় বেঁধে রাখবো। গামা লেজ নাড়িয়ে তার কাতরতা জানালো। ভল্লু কিন্তু শাসনে কঠোর। খানিকটা ছেঁড়া কাপড়ের পাড় সে অন্য প্রয়োজনে জোগাড় করে রেখেছিল, এখন সেটা পকেট থেকে বার করলো। সেটা গামার গলায় বাঁধতে যাবে এমন সময় হঠাৎ কাকার খাটের উপর বালিশের পাশে একটা জিনিস দেখে তার চোখ পলকহীন হয়ে গেল। কাকার হাত ঘড়িটা রয়েছে, ঘড়িতে চামড়ার বগলস সংলগ্ন। ব্যান্ড শুদ্ধ রিস্ট ওয়াচ সে আগে কখনো দেখেনি এমন নয়, আগে বহুবার দেখেছে, কিন্তু এখন তার চোখে ওই জিনিসটার উপর নিশ্চল হয়ে রইল।
এক পা করে এগিয়ে গিয়ে সন্তর্পণে ভল্লু সোনার ঘড়িটা হাতে তুলে নিল। তারপর ঘড়ি থেকে বগলস পৃথক করবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কৃতকার্য হলো না। তখন ভল্লু একবার দরজার দিকে তাকিয়ে ঘড়ি শুদ্ধ বগলস গামার গলায় পরিয়ে দিল। দিব্যি মানিয়েছে। ঘড়িটি গামার লোমে ঢাকা পড়ে গেছে, দেখা যায় না। ভল্লু আগ্রহ কম্পিত হাতে কাপড়ের পার বগলসে বেঁধে অনিচ্ছুক গামাকে টানতে টানতে বাইরে বেরিয়ে পড়ল। কাকা তখনও ফেরেননি, বোধহয় মায়ের সঙ্গে তর্ক করছেন। এই অবসরে ভল্লু বাগান অতিক্রম করে একেবারে রাস্তায় গিয়ে পড়ল। ভল্লু যখন বেরিয়ে বাড়ি ফিরল তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। হাঁটাহাঁটির ফলে তার ভীষণ খিদে পেয়েছে। ভল্লু গামাকে একটা নিভৃত স্থানে বেঁধে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িতে ঢুকেই মাংস রান্নার সুগন্ধ তার নাকের মধ্যে ঢুকলো। সে সটান রান্নাঘরে গিয়ে বলল, মা, খিদে পেয়েছে, বলে একটা পিঁড়ি পেতে বসে গেল। মা মাংস আর রুটি তার সামনে ধরে দিলেন। নিবিষ্ট মনে খেতে খেতে ভল্লু শুনতে পেল বাড়িতে কিছু একটা গন্ডগোল চলছে। সে উৎকর্ণ হয়ে শুনতে লাগলো। কাকা চাকরদের ধমকাচ্ছেন। একবার সোনার ঘড়ি কথাটা শোনা গেল। ভল্লুর বুকের ভিতর ছ্যাঁত করে উঠল। তারপরে বামাঝি রান্নাঘরের দরজার কাছে এসে উপুর হয়ে বসলো। ভারী গলায় বলল, ওই দারোয়ান ড্যাকরার কাজ, বলে দিলুম বড় মা ডেকে নিও। ও ছাড়া এত বড় বুকের পাটা আর কারণ নয়। কি অনাসৃষ্টি কাণ্ড মা! ছোট দাদাবাবুর বিছানার ওপর থেকে সোনার ঘড়ি চুরি! আমি তো বারবারই মারাইনি, সবাই জানে। রান্নাঘর মুক্ত করে বাসন মেজে কাপড় কেচে উঠোন ঝাঁট দিতেই বেলা কেটে যায়। তা বাইরে যাব কখন? তা এই 11 বছর এ বাড়িতে আছি, একটা কুটো হারিয়েছে কেউ বলতে পারে না। ওই ঝেঁটাকে দারোয়ানের কাজ। মিনসের মরণ পালা উঠেছে কিনা, তাই মালিকের সোনার ঘড়িতে হাত দিতে গেছে। দারোয়ানের সঙ্গে বামার চিরশত্রুতা। মা রান্না করছিলেন, বামার সাফাই শুনতে পেলেও উত্তর দিলেন না। ভল্লুরও মুখ দেখে মনের অবস্থা বোঝা গেল না, কিন্তু তার গলায় মাংসের টুকরো আটকিয়ে যেতে লাগলো। সে অতি কষ্টে আর কিছু খাবার কোনো মতে গলাধ্যকরণ করে উঠে পড়ল। পাতের ভুক্তাবশেষ মাংস ও হাড় বাটিতে নিয়ে ধীরে সুস্থে রান্নাঘর ত্যাগ করল। প্রত্যেকদিন দুবেলা নিজের উচ্ছিষ্ট প্রসাদ সে নিজের হাতে গামাকে খাওয়াতো। গামাকে খাওয়াতে খাওয়াতে ভল্লু শুনল কাকার কণ্ঠস্বর এবং মেজাজ ক্রমাগত চড়ছে। তিনি পুলিশে খবর দেবেন বলে চাকরদের ভয় দেখাচ্ছেন। বাবাও সেই সঙ্গে যোগ দিয়েছেন। চাকরেরা ভয়ে আড়ষ্ট এবং নির্বাক হয়ে আছে। ব্যাপার অতিশয় গুরুতর হয়ে যাচ্ছে। ভল্লু তার কর্তব্য স্থির করে ফেলল। গামার খাওয়া শেষ হলে সে তাকে নিয়ে গুটি গুটি কাকার ঘরের দিকে গেল। ওদিকে বারান্দায় চেঁচামেচি চলছে, এদিকে কেউ নেই। ভল্লু এপাশ ওপাশ তাকিয়ে কাকার ঘরে ঢুকে পড়ল। ঘরটা অন্ধকার। ভল্লু অন্ধকারে লুকিয়ে তাড়াতাড়ি গামার গলা থেকে ঘড়ি ও বগলস খুলে ফেলবার চেষ্টা করলো, কিন্তু বগলস গামার গলায় এঁটে বসে গেছে। বোধহয় গামা মাংস খেয়ে মোটা হয়েছে। ভল্লু অনেক চেষ্টা করেও বগলস খুলতে পারল না। যতই তাড়াতাড়ি খোলার চেষ্টা করে ততই হাত জড়িয়ে যায়। এদিকে সময় অত্যন্ত অল্প, এখনই হয়তো কেউ এই ঘরে এসে ঢুকবে। ত্রস্ত ভল্লু কি করবে ভাবছে, এমন সময় খুব কাছে কাকার গলা শুনে সে চমকে উঠল। সর্বনাশ! মুহূর্তের মধ্যে সে গামাকে তুলে ধরে কাকার বিছানায় লেপের তলায় চাপা দিয়ে দিল। তারপর ঘরের সব থেকে অন্ধকার কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ রুদ্ধশ্বাসে কেটে গেল। কাকা কিন্তু ঘরের মধ্যে ঢুকলেন না, বকতে বকতে অন্যদিকে চলে গেলেন। এইবার ভল্লুর সমস্ত সাহস হঠাৎ তাকে ছেড়ে চলে গেল। তার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। তস্কর বৃত্তি আপাত লোভনীয় বটে, কিন্তু মনের শান্তি বিধায়ক মোটেই নয়। কাকার গলার স্বর দূরে চলে গেলে ভল্লু ঘর থেকে বেরিয়ে পড়ল, আর কোনো দিকে দৃষ্টিপাত না করে একেবারে দোতলায় নিজের শোবার ঘরে গিয়ে উপস্থিত হলো। কাকিমা ঘরে ছিলেন। তাকে জুতো মোজা গরম জামা খুলতে দেখে জিজ্ঞাসা করলেন, আজ পড়তে বসলি না ভল্লু? এখনই শুতে এলি যে? বড্ড ঘুম পাচ্ছে, বলে ভল্লু লেপের ভিতর গিয়ে ঢুকে পড়ল। এদিকে গামা ও নরম বিছানায় লেপের মধ্যে শোয়ার ব্যবস্থা থেকে নিঃশব্দে পরম তৃপ্তির সঙ্গে কুণ্ডলি পাকিয়ে তার ঘুমের আয়োজন করল। ভল্লু ঘুমিয়ে পড়েছিল। প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর হঠাৎ একটা বিরাট গর্জন শুনে তার ঘুম ভেঙে গেল। কাকিমাও ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে তার পাশে এসে শুয়ে পড়েছেন। তিনিও চমকে উঠলেন।
ঘরে আলো জ্বলছিল। ভল্লু চোখ মেলে দেখলো কাকার রুদ্রমূর্তি ঠিক খাটের পাশেই দাঁড়িয়ে আছে, হাতে একটা মোটা লাঠি। ভল্লু প্রথমে কিছুটা বুঝতে পারল না, তারপর তার সব কথা মনে পড়ে গেল। কাকা দাঁতে দাঁত ঘষে বললেন, ভুলো, বেরিয়ে আসি গিল্লেপ থেকে, আজ তোকে। ভল্লুর মাথা এতক্ষণ লেপের বাইরে ছিল, এখন সেটা তার ভেতরে অদৃশ্য হয়ে গেল। সে কাকিমার বুকের কাছে ঘেঁষে শুল। রাত্রি তখন মাত্র 10টা বাজে। ভল্লুর মা বাবা শুতে গেলেও তখনও ঘুমোননি। তাঁরা চেঁচামেচি শুনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। মা ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ঠাকুরপো? হয়েছে আমার মাথা, ভুলো, বেরিয়ে আয় বলছি। মা শঙ্কিত হয়ে বললেন, কি করেছে ভল্লু? কাকার রাগে তার হাত দুটো আস্ফালন করে বললেন, কি করেছে? ওর ওই হতভাগা কুকুরটাকে আমার বিছানায় শুইয়ে রেখেছিল। শুতে গিয়ে দেখি লক্ষ্মী ছাড়া পেট রোগা কুকুর লেপ বিছানা সর্বনাশ করে রেখেছে, বমি করে সব ভাসিয়ে দিয়েছে। শুনে ভল্লুর মাথার চুল পর্যন্ত সমস্ত কাঁটা দিয়ে উঠল। সে কাকিমার বুকের মধ্যে মাথা গুঁজে একেবারে নিষ্পন্দ হয়ে রইল। কাকিমার শরীরটা এই সময় একবার সজোরে নড়ে উঠল, যেন তিনি হাসি চাপবার চেষ্টা করছেন। কিন্তু এরকম ভয়ঙ্কর ব্যাপারে হাসবার কি আছে ভল্লু ভেবে পেল না। গুরুভোজনের ফলে গামাজে এরকম বিদঘুটে কাণ্ড করে বসবে সেটা ভল্লু দুঃস্বপ্নেও কল্পনা করেনি। কাকা আগের মতো বলতে লাগলেন, শুধু কি তাই, কুকুরটাকে ঘাড় ধরে তুলতে গিয়ে দেখি তিনি আমার রিস্ট ওয়াচ গলায় পড়ে বসে আছেন। ঘরের বাইরে বাবা হো হো করে হেসে উঠলেন। মার কণ্ঠস্বর সেই সঙ্গে যোগ দিল। লেপের মধ্যে কাকিমার সারা শরীর চাপা হাসির আবেগে ফুলে ফুলে দুলে দুলে উঠতে লাগলো। কাকা বললেন, তোমাদের হাসি পাচ্ছে? ওই ঘড়ির জন্য চাকরগুলোকে শুধু মারতে বাকি রেখেছি। ভাগ্যে পুলিশে খবর দেওয়া হয়নি, নয়তো কেলেঙ্কারির এক শেষ হতো। পুলিশ এসে দেখতো কুকুরের গলায় ঘড়ি বাঁধা রয়েছে। না, এসব মোটেও হাসির কথা নয়, ভুলোর বজ্জাতি বন্ধ করা দরকার। মা হাসতে হাসতে বললেন, তা বেশ তো, কাল সকালে ওকে শাসন করো। কাকা বললেন, না বৌদি, সে হবে না, তুমি ওকে এক্ষুনি লেপের ভেতর থেকে বের করে আনো। মা মুখে আঁচল চাপা দিলেন, তারপর বললেন, কেন, তুমি আনো না? না না, তুমি ওকে বিছানা থেকে বার করে আনো, তারপর আমি। কেন বলো তো? বিছানা ঝুলে কি তোমার জাজ যাবে? না না, মানে, আচ্ছা বেশ, কাল সকালেই হবে। দরজার দিকে এক পা বাড়িয়ে কাকা দাঁড়ালেন। কিন্তু আমার বিছানা, আমি আজ শোবো কোথায়? মা জিজ্ঞাসা করলেন, বিছানা কি একেবারেই গেছে? শুধু বিছানা? সে ঘরে ঢোকে কার সাধ্য? মা হাসি ভরা মুখ গম্ভীর করবার চেষ্টা করে বললেন, তাই তো, বাড়িতে তো আর লেপও নেই, তাহলে তোমাকে এই ঘরেই শুতে হয়। কাকা বললেন, এত রাত্রে ঠাট্টা ভালো লাগে না বৌদি, একটা লেপ বার করে দাও, বৈঠকখানায় ফরাসের উপরেই শুয়ে থাকবো। আর তো লেপ নেই ঠাকুরপো। নেই? একখানা বাড়তি ছিল, সেটা তুমি গায়ে দিচ্ছিলে, আর কোথায় পাবো বলো? কাকা রেগে গিয়ে বললেন, হে তোমার দুষ্টুমি বৌদি, আসল কথা দেবে না। উহ, এই মেয়ে মানুষ জাতটা, বেশ, র্যাপার গায়ে দিয়ে শোবো। বলে তিনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা তার হাত ধরে ফিরে বললেন, ছি ঠাকুরপো, ছেলে মানুষই করো না, আজ এই ঘরেই শো। এই শীতে কেবল র্যাপার গায়ে দিয়ে শুলে অসুখে পড়বে যে। তা হোক, হাত ছাড়ো। লক্ষ্মী ভাই আমার, আজ রাতটা শো, আমি ভল্লুকে আমার বিছানায় নিয়ে যাচ্ছি। না। তুমি সব বিষয়ে এত বুদ্ধিমান বিচক্ষণ, আর এই সামান্য বিষয়ে এত অবুঝ হচ্ছ। ধর্মকর্মে তোমার এত নিষ্ঠা, আর যাকে মন্ত্র পড়ে বিয়ে করেছো তাকে হেনস্থা করলে পাপ হয়, এটা বুঝতে পারো না? সে দোষ আমার নয়, তোমাদের। আমি বিয়ে করতে চাইনি। বেশ, দোষ আমাদের, আমি ঘাট মানছি, কিন্তু বউ তো কোনো দোষ করেনি। কাকা উত্তর দিলেন না, হাত ছাড়িয়ে দ্রুত পদে সেখান থেকে চলে গেলেন। তিনি চলে গেলে মা কিছুক্ষণ নীরব হয়ে থাকলেন, তারপরে একটা নিঃশ্বাস ফেলে বললেন, মায়া, জেগে আছো নাকি? কাকিমাও একটা নিঃশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ। মা কিছু বললেন না,
আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। চারদিক থেকে এই দীর্ঘ নিঃশ্বাস ফেলাফেলি দেখে ভল্লুর কাকা ভীতি আরো অনেকটাই কেটে গেল। সে লেপের ভেতর থেকে মাথা বার করলো, দেখলো কাকিমা আলোর দিকে তাকিয়ে আছেন। তার দুই চোখ জলে ভেসে যাচ্ছে। কাকার নিষ্ঠুরতাই এই চোখের জলের যে কারণ তাতে কোনো সংশয় নেই। ভল্লু বিছানায় উঠে বসলো, আবেগপূর্ণ স্বরে বলল, কাকিমা। চোখ মুছে কাকিমা বললেন, কি? ভল্লু বলল, কাকা নরাধম না? কাকিমা উত্তর দিলেন না। ভল্লু আবার বলল, কাকা কারুর কথা শোনে না, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, তোমার কথা শোনে না, খালি আমাকে বকে, কাকা নরাধম। কাকিমা এবারও তার কথায় কোনো সায় দিলেন না। তাকে কোলের কাছে টেনে নিয়ে ভাঙা ভাঙা গলায় বললেন, ঘুমো ভল্লু, অনেক রাত হয়েছে। ভল্লু শুলো ঠিকই, কিন্তু তার ঘুম এলো না। কাঁচা ঘুমের উপর কাকার উগ্র অভিযানে তার ঘুম চটে গেছিল। সে চুপ করে শুয়ে ভাবতে লাগলো। ক্রমে 11টা বাজলো, ঠং করে 11:30 বাজলো, তবু ভল্লুর চোখে ঘুম নেই। সে উত্তপ্ত মস্তিষ্কে চিন্তা করছে। কাকিমা অনেকক্ষণ জেগে মাঝে মাঝে বুক ভাঙা নিঃশ্বাস ফেলতে ফেলতে শেষে বোধহয় ঘুমিয়ে পড়েছেন। ভল্লু একবার ঘাড় ফিরিয়ে দেখলো তার চোখ বন্ধ, তিনি শান্তভাবে নিঃশ্বাস ফেলছেন। কাকিমার মুখের দিকে তাকিয়ে ভল্লুর কাকার উপর রাগ বিদ্বেষ আরো বেড়ে গেল। ডাকাত সর্দারের আর কত সহ্য হয়? আজ দুপুর থেকে যে অমানসিক অত্যাচার তার উপর হচ্ছে তা না হয় সে সহ্য করেছে। তার সাধের তরোয়ালটা ভেঙে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, তবু সে কিছু বলেনি। কিন্তু কাকিমার প্রতি এই নিষ্ঠুরতা, নারী নির্যাতন, সে কি করে বরদাস্ত করবে? ভল্লুর ছোট্ট প্রাণের সমস্ত শিভালরি সঙ্গীন উঁচিয়ে খাড়া হয়ে উঠল। যায় যাক প্রাণ, তবু ভল্লু কাকাকে শাসন করবেই। কিন্তু প্রতিহিংসার কল্পনায় রাত্রে জাগরণ যত সহজ, কল্পনাকে কাজে পরিণত করা অত সহজ নয়। উপায় চিন্তা করতে করতে ভল্লুর ছোট্ট মাথা ফেটে যাবার উপক্রম হলো। অবশেষে অনেকক্ষণ জটিল চিন্তার পর ভল্লু একটা সিদ্ধান্তে উপনীত হলো। তার ঠোঁটে একটু হাসি দেখা দিল। কাকা কাকিমার উপর অত্যাচার করেন বটে, কিন্তু দূর থেকে। এর প্রকৃত কারণ তিনি কাকিমাকে ভয় করেন। বাড়ির মধ্যে কাকা কেবল কাকিমাকেই ভয় করেন। প্রমাণ, কাকিমা এ বাড়িতে আসার পর কাকা নিজের ঘর ছেড়ে পালিয়ে গেছেন। এমনকি বিছানা স্পর্শ করবার সাহস পর্যন্ত তার নেই। মুখে তিনি যতই বীরত্ব প্রকাশ করুন না কেন, কাকিমার ভয়ে তিনি সব সময় সন্ত্রস্ত হয়ে আছেন। না হলে বাড়ি শুদ্ধ লোকের এত সাধ্য সাধনা সত্ত্বেও তিনি কাকিমার সংস্পর্শে আসতে রাজি হচ্ছেন না কেন? এই ক্ষেত্রে কাকাকে জব্দ করার একমাত্র উপায়। ভল্লুর মুখের হাসি আরো বিস্তারিত হলো। সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। কাকিমা জাগলেন না। ঘড়িতে 12টা বাজলো। বিছানা ও লেপের তপ্ত আয়েশ ত্যাগ করতে তার কষ্ট হলো, কিন্তু সংকল্পিত কর্তব্য পালন করতে ভল্লু কোনো সময়েই পিছপা নয়। সে নিঃশব্দ পায়ে ঘরের বাইরে বেরোলো। বাড়ি অন্ধকার। কোন অদৃশ্য স্থান থেকে একটা মটমট শব্দ আসছে, যেন কি অন্ধকারে বসিয়ে আঙুল মটকাচ্ছে। ভল্লুর বুক দূর করে উঠল। সে কিছুক্ষণ 2 মুঠি শক্ত করে দাঁড়িয়ে রইল। শব্দটা অপ্রাকৃত নয়, একটা দরজার তক্তায় একটা পোকা গর্ত করছে। ভল্লু ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করল। কিন্তু ভয় বস্তুটা এমনই যে বাস্তব অবাস্তবের অপেক্ষা রাখে না। অন্ধকারে নিজের পায়ের শব্দও আতঙ্কের সৃষ্টি করে। ভল্লুর প্রবল ইচ্ছা হলো সে ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে, কাজ নেই আর কাকাকে শাসন করে। কিন্তু সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আমি ভল্লু সর্দার, আমি কাউকে ভয় করি না, কিচ্ছু ভয় করি না। তা সত্ত্বেও চোখ দুটো দৃঢ়ভাবে বন্ধ করে ভল্লু সিঁড়ি দিয়ে নিচে নেমে চলল। নিতান্ত পরিচিত পথ, তাই কোনো দুর্ঘটনা ঘটল না। শেষে শীতে কাঁপতে কাঁপতে সে বৈঠকখানায় এসে উপস্থিত হলো। ঘরে মৃদু আলো জ্বলছে। ভল্লু দেখলো আপাদ মস্তক ব্র্যাপার মুড়ি দিয়ে কাকা প্রায় গামার মতোই কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছেন। ভল্লু কাকার গা ঠেলে ডাকলো, কাকা। কাকা চমকে উঠে বলল, হ্যাঁ
কে? ভল্লুকে দেখে ধর্মর করে উঠে বসলো। হ্যাঁ, কি হয়েছে রে? শীতের সঙ্গে অন্যান্য মানসিক আবেগ মিশ্রিত হয়ে ভল্লুর দন্তবাদ্য আরম্ভ হয়ে গিয়েছিল। সে বলল, কাকিমার অসুখ করেছে, তুমি শিগগির চলো। কি আছে? ভল্লু বিপদে পড়ল। রোগের লক্ষণ সম্বন্ধে সে আগে চিন্তা করে নাই, অথচ কাকা ডাক্তার, তাকে বাজে কথা বলে প্রতারিত করা যাবে না। আগে কয়েকবার কাল্পনিক রোগের উল্লেখ করে ভল্লু ধরা পড়ে গিয়েছে। হঠাৎ তার একটা রোগের কথা মনে পড়ল। কয়েক মাস আগে লিলির ওই রোগ হয়েছিল। লিলির যে রোগ হয়েছিল সেটা কাকিমারও তো বাধা নেই, বিশেষত যখন দুজনেই মেয়ে মানুষ। ভল্লু ঢোক গিলে বলল, দাঁত কিরমির করছেন? দাঁত কিরমির করছে? হিস্টেরিয়া? কাকা ভুরু কুঁচকে উঠে দাঁড়ালো। এত রাত্রে? বিচিত্র নয়, আজ রাত্রে ওইসব বকাবকির পর হয়তো। কাকা জিজ্ঞাসা করলেন, আর কি করছে? আর কিছু না, শুয়ে আছেন। হিস্টেরিয়ায় বটে। কাকা একটু দ্বিধা করলেন, কিন্তু অনুতপ্ত মানুষের কাছে কঠোর ব্রহ্মচারীর পরাজয় হলো। তিনি আলমারি থেকে একটা বেঁটে সবুজ রঙের শিশি নিয়ে সংক্ষেপে বললেন, চল। ভল্লুর বুকের ভিতর ধরাস ধরাস করতে লাগলো। কঠিন এবং বিপজ্জনক কাজ যখন ফলের সামনে চলে আসে তখন ওই রকম সকলেরই হয়। সেই নিঃশব্দে তার কাকাকে অনুসরণ করতে লাগলো। কাকা উপরে উঠে ঘরের দরজার সামনে একবার দাঁড়ালেন, তারপর ভিতরে ঢুকলেন। খাটের পাশে দাঁড়িয়ে রোগিণীর অনাবৃত মুখের দিকে তাকাতেই একটা অজ্ঞাতপূর্ব মধুর অনুভূতি তার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল। কিন্তু তিনি তখনই মনকে যথাসম্ভব কঠিন করে হাতের শিশির মুখ খুলে রোগিণীর নাকের সামনে ধরলেন। কাকিমা শিউরে জেগে উঠলেন। ঠিক এই সময় দরজার কাছে খুট করে শব্দ হলো। কাকা ঘাড় ফিরিয়ে দেখলেন দরজা বন্ধ। ভল্লু ঘরে নেই। তিনি এক লাফে গিয়ে দরজায় টান মারলেন। দরজা খুলল না, বাইরে থেকে শিকল লাগানো। কাকা চাপা গর্জনে বললেন, ভল্লু, শিগগিরই দরজা খোল পাজি, নইলে খুন করব। কিন্তু ভল্লু তখন পাশের ঘরে গিয়ে বাবার লেপের মধ্যে ঢুকে পড়েছে। পরদিন ভোর হতে না হতেই ভল্লুর ঘুম ভাঙল। মা বাবা তখনও ঘুমোচ্ছেন। ভল্লু চুপি চুপি উঠে বাইরে এলো। কাকিমার দরজা তেমনি বাইরে থেকে শিকল লাগানো, অর্থাৎ কাকা সারা রাত্রির বাইরে বেরোতে পারেননি। বিজয় গর্বে ভল্লু সর্দারের মুখ উৎফুল্ল হয়ে উঠল। সে নিজের মনে একবার কিরাত নৃত্য নেচে নিল। ভবিষ্যতে তার ভাগ্যে যা আছে তা তো আছেই, তাই বলে বর্তমানের বিজয় উল্লাস তো আর দমন করে রাখা যায় না। কিন্তু কাকা কিরকম নির্যাতন ভোগ করছেন সেটা সচক্ষে দেখবার লোভও সে সম্বরণ করতে পারল না। জানলায় একটা ছোট্ট ছিদ্র ছিল। ভল্লু তাতে চোখ লাগিয়ে উঁকি মারল। যা দেখলো তাতে স্তম্ভিত বিস্ময়ে চোখ গোল্লা গোল্লা হয়ে গেল ভল্লুর। সে সেখান থেকে সরে এলো। তারপর দৌড়তে দৌড়তে মায়ের ঘরে ফিরে গেল। ঘুমন্ত মাকে নাড়া দিয়ে জাগাতে জাগাতে উত্তেজনা সংহত কণ্ঠে বলল, মা মা, কাকা কাকিমাকে 3-5টা চুমু খাচ্ছেন।